দুপুরে শাহবাগে ছাত্রদল ও বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ। বিভিন্ন সড়কে যান চলাচলে বিধিনিষেধ ডিএমপির। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী মামুনকে, সাক্ষ্য দেবেন জুলাই আহতরাও। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসে ছাত্র সংগঠনগুলো। জুলুম নির্যাতন ঠেকিয়ে আন্দোলনকে নিয়ে যায় চূড়ান্ত লক্ষ্যে। এবং মার্কিন শুল্ক চাপে তৈরি পোশাকের ক্রয়াদেশ চীন থেকে সরে আসছে বাংলাদেশে। সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ীরা চান নীতি সহায়তা। শিরোনাম শুনছিলেন, স্বাগত। এখন বাণিজ্যে আপনাদের সাথে আছি তানজিম শাফিন। জুলাই অভ্যুত্থান কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শাহবাগে ছাত্রদল ও বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে এনসিপি। ছাত্রদলের সমাবেশে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশা করছে সংগঠনটি। অন্যদিকে নতুন বাংলাদেশের ইশতেহার দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করবে এনসিপি। দুই সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ডিএমপি। শনিবার রাতে রাজধানীর শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে, এরই মধ্যে ছাত্র সমাবেশের প্রস্তুতি নিতে শুরু করেছে সংগঠনের নেতাকর্মীরা। শাহবাগ মেট্রো স্টেশনের নিচের দিকে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। অন্যদিকে নতুন বাংলাদেশের ইশতেহার দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টায় জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। শহীদ মিনারের মূল বেদিতে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। ছাত্রদল ও এনসিপির এই সমাবেশ নির্দিষ্ট স্থানে অনুষ্ঠিত হলেও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ রাজধানীর বেশ কিছু এলাকায় যান চলাচল সীমিত করেছে। কিছু সড়কে ডাইভারশন ও গণপরিবহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী সানিম রিধা, যুক্ত হব তার সাথে। সানিম, ছাত্রদলের সমাবেশ ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা? শাফিন, আপনাকে বলে রাখি যে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ছাত্রদের আজকের যে সমাবেশকে ঘিরে কিন্তু তারা গত কয়েকদিন ধরে নানা ধরনের পদক্ষেপ নিয়েছিল। শুরুতে যে সমাবেশটি হওয়ার কথা ছিল শহীদ মিনারে, তবে একই দিনে এনসিপি সমাবেশ হয়। তারা কিন্তু এই জায়গাটি পরবর্তীতে সিলেক্ট করে যে এখানেই তারা সমাবেশ করবে। আর এই সমাবেশকে ঘিরে কিন্তু এখন পর্যন্ত যে ছাত্রদলের যে নেতাকর্মীদের খুব একটা বেশি সমাগম চোখে পড়া যায়, তবে ধীরে ধীরে এখানে ছাত্রদলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমি যদি বলি, শাহবাগ মোড়ে কিন্তু এখনও মোটামুটি যান চলাচলগুলো স্বাভাবিক রয়েছে। আপনাকে যদি আমি একটু বলি যে সায়েন্স ল্যাব থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত, শাহবাগ মোড় থেকে মৎস্য ভবনের কিন্তু গাড়িগুলো মোটামুটি স্বাভাবিক রয়েছে। যেহেতু এখানে একটি মঞ্চ করা হয়েছে, এই মঞ্চের ফলে কিছুটা ধীরগতি হয়েছে। আপনি জানেন যে এই শাহবাগের এই সমাবেশকে ঘিরে কিন্তু এরই মধ্যে 6 দফা ঘোষণাও দিয়েছেন ছাত্রদলের কর্মী, যেখানে কোনো ধরনের একটু স্বাভাবিক অন্যবারের তুলনায় কিন্তু এবার একটু ব্যতিক্রমী ধর্মীয় একটু সমাবেশ করার চিন্তা রয়েছে, যেখানে কোনো ধরনের ফেস্টুন বা স্লোগান বা কোনো ধরনের ফেস্টুন স্লোগান তারা দিতে পারবে না, ফেস্টুন নিয়ে আসতে পারবে না। একই সাথে কোনো ধরনের কোনো ব্যক্তির যে পরিচয়পত্র বা থাকে যে কোনো নেতাদের ধরে স্লোগান দেওয়া, এই ধরনের কোনো সংস্কৃতি তারা আসলে এটা করবে না। মূলত শহীদ আহত জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের সদস্যরাও থাকার কথা রয়েছে। এবং আপনাকে যদি বলে রাখি যে বিগত জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে 36 দিন ব্যাপী কিন্তু তারা নানা ধরনের কর্মসূচি পালন করে, সেই ধারাবাহিকতা কিন্তু আজকে 3রা আগস্ট কিন্তু এই তারা আসলে সমাবেশের আয়োজন করে। এই সমাবেশটা আসলে বিগত 5 আগস্টের পর একটি ছাত্রদলের অন্যতম বড় সমাবেশ করার কথা রয়েছে, যেখানে তারা আগামী নির্বাচনের বিষয়ে তারা বার্তা দেবেন। একই সাথে তাদের যে একটি শক্তিমত্তার জায়গা থেকেও কিন্তু তারা তাদের বার্তা জানান দেবেন। তবে এখন আমি যেখানে আছি সেইভাবে যেহেতু সমাবেশটি দুপুর 2টা নাগাদ হবে, তবে সবে এখন সকাল 10টা কিছুটা বেশি বাজে, সেই 10টার বেশি বাজে কিন্তু এখন কিছু লোক, অর্থাৎ কিছু লোক ছাত্রদলের কিছু নেতাকর্মীরা তারা এই মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন। তবে জানা যায় যে পুরো দেশব্যাপী কিন্তু এখানে সমবেত হওয়ার কথা রয়েছে। রাজধানীর বাইরে বা ঢাকার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আজকের সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন। সেই সাথে ভার্চুয়ালি কিন্তু এখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এছাড়া স্থায়ী কমিটির সদস্য বা সিনিয়র নেতৃবৃন্দরাও কিন্তু এই সমাবেশে থাকার কথা
রয়েছে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে যেহেতু সমাবেশটি দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে, সেই হিসেবে কিন্তু এখন পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীদের সেরকম উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে এই সমাবেশকে ঘিরে কিন্তু তারা যে তাদের যে ছাত্রদলের শক্তিমত্তার জায়গা থেকে একটি প্রদর্শন করবে এবং একই সাথে তারা বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছে কোনো রকম উচ্ছৃঙ্খলা না করা বা বিভিন্ন ইউনিট আসলে নির্দিষ্ট করে দিয়েছে। মোট 90টি ইউনিট করা হয়েছে, যেখানে এই সমাবেশ শেষে কিন্তু তারা বিভিন্ন জায়গা যেগুলো আসলে নোংরা হবে সেই জায়গাগুলো নিজেদের উদ্যোগে পরিষ্কার করা হবে। একই সাথে যে এই যে সমাবেশের কারণে যে আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে সেজন্য কিন্তু গতকাল কিংবা গত কয়েকদিন আগে কিন্তু তারা আন্তরিকভাবে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে। তো শাফিন, এখন পর্যন্ত শাহবাগ মোড় থেকে ছাত্রদলের কর্মসূচির এই ছিল সবশেষ আমার কাছে। দুপুরে শাহবাগে ছাত্রদলের সমাবেশ নিয়ে প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচারও করা হবে। মামলায় রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নিয়ে আসা হয়েছে ট্রাইব্যুনালে। এই মামলার প্রথম দিনে জুলাই আন্দোলনের আহতরা সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানে দেশজুড়ে পরিচালিত গণহত্যার নির্দেশনা এসেছিল ক্ষমতায় থাকা খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাই আগস্টে প্রাণ হারায় 1400 জন, আহত হয় প্রায় 20,000। শেখ হাসিনা পালানোর 1 বছরের মাথায় জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে, যেখানে রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এটি প্রথম মামলা যেখানে একজন ক্ষমতাচ্যুত সরকার প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যা সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখবে পুরো দেশের মানুষ। এই সূচনা বক্তব্য আমরা সরাসরি ব্রডকাস্ট করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 9 ধারা মতে ট্রাইব্যুনাল কাছে আবেদন করব। প্রথম দিনের সাক্ষ্য দিবেন আন্দোলনে আহত হওয়া 2 জন আর এ মামলায় সাক্ষী 58 জন। যারা এই মামলার ভিকটিম, যারা নৃশংসভাবে আহত হয়েছে, যাদের শরীরের একটা বড় অঙ্গ অথবা বড় অংশ স্থায়ীভাবে তারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে আমরা এই মামলায় প্রথম সাক্ষী হিসাবে উপস্থাপন করার চিন্তা করছি। জুলাই আগস্টের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 5 শতাধিক। এর মধ্যে শেখ হাসিনা, চাংখারপুল সহ 4টি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আজ। মামলায় রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নিয়ে আসা হয়েছে ট্রাইব্যুনালে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আজহার লিমন, যুক্ত হব তার সাথে। আজহার, সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে জানাবেন আমাদের। ঘণ্টাখানিকের মধ্যে হয়তো আদালত বসবে এবং তারপরে কিন্তু এই যেটি বলা হচ্ছে জুলাই আগস্ট গণহত্যায় যতগুলো মামলা দায়ের করা হয়েছে সেই মামলাগুলোর মধ্যে কোনো মামলায় এই প্রথম এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজকে। আমরা দেখছি যে এর জন্য প্রসিকিউশন অফিস, সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা যারা সংশ্লিষ্ট আছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের তৎপরতা আছে এবং তার এর মধ্যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে পৌঁছেছেন। জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এই মামলার অন্যতম যে আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ওনাকেও হাজির করা হয়েছে, যিনি আসামি থেকে এখন রাজসাক্ষী হয়েছেন। জানেন যে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একদম শুরুর দিকের 2-1টি মামলার একটি, এবং এইখানে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী যিনি গণঅভ্যুত্থানের মুখে এই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে
আশ্রয় নিয়েছেন তিনি প্রধান আসামি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনি দ্বিতীয় আসামি, এবং সাবেক পুলিশের প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এই তিনজনকে এই মামলায় আসামি করা হয়েছে। এবং এদের বিরুদ্ধে ফর্মাল চার্জ কিন্তু প্রসিকিউশন এই আদালতের সামনে উপস্থাপন করে 2 মাস আগে, অর্থাৎ 1 জুন। এবং এই ফর্মাল চার্জ উপস্থাপন করার পরে এই গেল মাসের 10 তারিখ আদালত চার্জ গঠনের কিন্তু আদেশ দেন, এবং এর আগে কিন্তু যথারীতি এ নিয়ে কিন্তু শুনানি হয়েছে। এবং তারপর আজকের যে একটা মানে মাইলফলক, সেটা হলো আজকে থেকে কিন্তু এর সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যার যে মামলাগুলো হয়েছে বিশেষ করে জুলাই আগস্ট যে গণহত্যার বিচারের দাবিতে সারা দেশব্যাপী যারা এই জুলাই আগস্ট গণহত্যায় যারা শহীদ পরিবার আছে, আহত পরিবার আছে, এবং পুরো দেশবাসীর কিন্তু এরকম একটা দাবি আছে, সেই জায়গায় মনে করা হচ্ছে এই যে একটা দৃশ্যমান বিচার কাজ শুরু হওয়া বা বিচারের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ধাপ অতিক্রম করা এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে শুরু হচ্ছে। যেটি আমরা দেখেছি যে এই ফর্মাল চার্জ আজকে যা যা হতে পারে সেগুলো একটু জানিয়ে রাখি শাফিন। সেটা হলো যে শুরুতেই প্রসিকিউশনের পক্ষ থেকে একটি সূচনা বক্তব্য উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এরপর আমরা যতদূর জানতে পেরেছি যে 2 জন সাক্ষী এই আদালতের সামনে এই যে অভিযোগগুলো উপস্থাপন করা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তার পক্ষে কিন্তু সাক্ষী দেবেন। এবং 2 জন যারা সাক্ষী দেবেন তাদের মধ্যে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে একজন ভুক্তভোগী, একজন নারী আছেন এবং একজন পুরুষ আছেন। এবং আদালতের যে বিধি অনুযায়ী কিন্তু ওই সাক্ষীদের সুরক্ষায় তাদের ঠিকানা এবং ছবি প্রকাশ করার একটা নিষেধাজ্ঞার কথা গতকালই আমাদেরকে সতর্ক করা হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। তো আমরা এখানে আছি, আমরা আসলে এরপরে যখন আদালত বসবে শাফিন এখানকার কার্যক্রম আর কি হয়, কোন দিকে এগোয়, সেটি আমরা এখান থেকে জানিয়ে দিতে পারবো। শাফিন। আজহার লিমন যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। মধ্য জুলাইয়ে ক্যাম্পাসগুলোর সাধারণ শিক্ষার্থীদের উপরে বর্বরোচিত সশস্ত্র হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা। চাকরিতে কোটা বিলোপের দাবিতে করা আন্দোলনে আক্রমণ ও প্রশাসনের সাঁড়াশি অভিযানে শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে পড়লে তাদের উদ্ধারে এগিয়ে আসে ছাত্রদল ও ছাত্র শিবির। হামলা আর আক্রমণে আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে যখন সংশয় তৈরি হয়, তখনই অন্তরাল থেকে প্রকাশ্যে এসে জুলাই অভ্যুত্থানের চালকের ভূমিকায় চলে আসে ছাত্র সংগঠনগুলো। বিস্তারিত দেখুন জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। চব্বিশের জুলাইয়ের শুরুতে সরকারি চাকুরিতে কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়তে থাকে। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায়। 15 জুলাই দিনভর ছাত্রলীগ যুবলীগের আক্রমণ ও প্রশাসনের সাঁড়াশি অভিযানের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পিছিয়ে যায়। এমন অবস্থায় আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় সংশয়। কিন্তু সন্ধ্যা গড়াতেই হলপাড়া থেকে ছাত্রদের প্রতিরোধ শুরু হয়, যার সূত্রপাত ঘটেছিল বিজ্ঞান অনুষদ ও চানখারপুল এলাকা থেকে। এই প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করে 2টি ছাত্র সংগঠন, ছাত্রদল ও ছাত্র শিবির। ইট পাটকেল লিখে বলছে অনেক ধরনের হয়েছে, ওদের হাতে অনেক অস্ত্র শস্ত্র ছিল ভাই, আমাদের হাতে শুধু ইটের টুকরা ছিল আর বুক ভরা সাহস ছিল। একটা বলবো যেখানে মাইন্ড গেম হয়েছে বিশাল। বারবার ছাত্রলীগ আমাদেরকে হামলা করতে চাচ্ছিল। এর মধ্যে আমরা ইসলাম নগর যখন নিয়ে আসি, ওনাদেরকে দাওয়াত দেওয়াতে ওনারা এই ছাত্রলীগরা দৌড়ে পালায় এখান থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরুদ্ধ হওয়ায় পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছুটে আসে শিবির ও ছাত্রদলের কর্মীরা। সেদিনকার চানখারপুল এলাকার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করলে এর সত্যতা মিলে। ফুটেজ বিশ্লেষণে দেখা যায় নাহিদ আসিফের সাথে ছাত্র শিবির নেতাদের উপস্থিতি। কেন্দ্রের নির্দেশেই চানখারপুলে অবস্থান নিয়েছিলেন বলে জানান ঢাকা মহানগর দক্ষিণের এই শিবির নেতা। 15 তারিখ আমাদের গ্রুপের নির্দেশনা আসে যে শহীদুল্লাহ হলে আমাদের ছাত্র ভাইয়েরা আটকা পড়ছে, দ্রুত উদ্ধার করতে হবে। শহীদুল্লাহ হলের দিকে আমরা দ্রুত অগ্রসর হই। হওয়ার পরে ঢাকা মহানগর পূর্বের বাইরা আসে এবং ছাত্রলীগকে এখানে হামলা করতে চায়। ছাত্রলীগকে ঢাকা মহানগর পূর্বের বাইরা আমরা ইসলাম সহ নিয়ে আসি। ঢাকা মহানগর পূর্বের বাইরা তাদেরকে ঢাকা মেডিকেলের দিকে দাওয়া করে এবং কি তাদেরকে এখান থেকে প্রতিহত করে। জুলাই নিয়ে লেখা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মাতৃভূমি অথবা মৃত্যু বইতেও উঠে আসে ছাত্রদল ও শিবিরের প্রতিরোধের ঘটনা। শিবির নেতা সাদিক কাইমের সাহায্যের জন্য যোগাযোগ করে তৎকালীন সমন্বয়ক আসিফ মাহমুদ। ছাত্রলীগের সন্ত্রাসীরা যখন আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ছাড়া করব। এবং তখনই আমি আসিফ মাহমুদকে ফোন দিই, একই সাথে হাসনাত
এবং মাহফুজ আলমের সাথে আমার কথা হয়, তখন তারা বুয়েটের ক্যাম্পাসে ছিল। আমি তাদেরকে প্রস্তাব দিয়ে আমরা সন্ধ্যার দিকে চাঙ্কারপুল একত্রিত হব এবং যত লোক লাগে সেটা আমরা ম্যানেজ করব, এবং এই চাঙ্কারপুল একত্রিত হয়ে সায়েন্সের 3টা হলকে সেন্টার করে আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ক্যাম্পাস ছাড়া করব। একই সময় আসিফ মাহমুদের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ছাত্রদল নেতা মাসুম বিল্লার সাথে। 15 তারিখ সন্ধ্যায় ধারণ করা শহীদুল্লাহ হলের সামনের এই ভিডিওতে দেখা যায় নেতাকর্মীদের ঘিরে স্লোগান দিচ্ছেন ঢাবি ছাত্রদলের এই নেতা। তার নেতৃত্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান হল ও চানখারপুলে জড়ো হয় ছাত্রদলের কর্মীরা। আসিফ মাহমুদ আমাকে বলতেছে আসিফ যে আপনাদের কাছে কিছু আছে, আবার জিজ্ঞাসা করছে। কিন্তু সে একবার, আমি ওই যে পুরোনো দিনে কথা বলতে গিয়ে বললাম না তখন, একবার কিন্তু তখন বলছে, আমি তখন তাকে উত্তর দেনি। এখানে যখন আবার বলছে একদম সবার সাথে বলছে আর কি, সবার সামনে, যে আপনাদের কাছে কিছু আছে, এখানে তো ভাই মিডিয়া আর অনেক সবাই আছে উপস্থিত। আমি তাকে শুধু একটা কথা স্পষ্ট বলছি, আমার মনে আছে যে আমাদের অনেকগুলো বডি আছে, এত কিছু লাগে না, আমাদের এত কিছু লাগে না, এই কথাটা বলছি। বলার পরে দেখলাম যে আসিফও জীবিত। একটাই কথা, প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন না, আমরা লড়াই জিতবো, কোনো সন্দেহ নাই, আজকেই আমরা জিতবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরেক নেতা আবিদুল ইসলাম খানের বক্তব্যে উঠে আসে পুরো জুলাই আগস্ট জুড়ে ছাত্রদলের সক্রিয় থাকার কথা। যেখানে বিক্ষোভটা হবে, যেখানে আন্দোলনটা হবে, তার থেকে একটু নিরাপদ দূরত্বে আমরা অবস্থান করব, কারণ আমরা যারা সিনিয়র আছি আমাদেরকে ম্যাক্সিমাম ক্যাম্পাসের সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগের যারা ছিল এরা আমাদেরকে চেনে। তো আমাদেরকে দিয়ে আন্দোলনটাকে নষ্ট করে দেওয়ার একটা সম্ভাবনা আছে, যার ফলশ্রুতিতে প্রথম দিনে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুনিয়ররা আন্দোলনের ভিতরে থাকবে, জেনারেলাইজেশন হবে, সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে যাবে, আমরা নিরাপদ দূরত্ব অবস্থানে থাকব। এই হামলার জেরেই নেপথ্য থেকে সামনে চলে আসে শিবির ও ছাত্রদল। এর কিছুদিন পর কোটা সংস্কার আন্দোলনের প্রথম সারির নেতারা গ্রেপ্তার হলে আন্দোলনকে বাঁচিয়ে রাখে মূলত ছাত্র সংগঠনগুলোই। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ট্রাম্পের শুল্ক আরোপ বাংলাদেশের জন্য পোশাক খাতে নতুন সম্ভাবনা হতে পারে। এরই মধ্যে প্রতিযোগী দেশ চীন থেকে সরে অনেক ক্রেতা অর্ডার দিচ্ছেন বাংলাদেশে, যা আগামীতে আরও বাড়বে। এই সুযোগ কাজে লাগাতে পারলে দেশের রপ্তানি আয় 10 থেকে 20 বিলিয়ন ডলার বাড়ানো সম্ভব হবে, এমন দাবি করছেন চট্টগ্রামের পোশাক খাতের ব্যবসায়ীরা। হোসাইন জিয়াদের প্রতিবেদন। গেল অর্থবছরে দেশের মোট পোশাক রপ্তানি 39 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে 7.5 বিলিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রে। অর্থাৎ দেশের পোশাক রপ্তানির প্রায় 15%-ই গন্তব্য আমেরিকার বাজার। সম্প্রতি ট্রাম্পের শুল্ক আরোপে যখন টালমাটাল বৈশ্বিক বাজার, তখন এ খাতে উল্টো অপার সম্ভাবনা দেখছেন দেশের পোশাক খাতের ব্যবসায়ীরা। পোশাক শিল্প মালিকরা বলছেন, বাংলাদেশের প্রধান দুই প্রতিযোগী চীনের উপর 30% ও ভারতের উপর 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশের উপর হয়েছে 20%। এই অবস্থায় বৈশ্বিক সাপ্লাই চেইনে নতুন মোড় নেওয়ার সম্ভাবনায় দেশের পোশাক শিল্পের বহুমুখী রপ্তানি বাড়ার সম্ভাবনা দেখছেন শিল্প মালিকরা। একদিকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি যেমন বাড়বে, তেমনি চীন ও ভারতের অনেক ক্রেতারা হবে বাংলাদেশমুখী। এরই মধ্যে অনেক ক্রেতা বাংলাদেশে যোগাযোগ করে অর্ডার দিতে শুরু করেছে বলেও জানান পোশাক খাত সংশ্লিষ্টরা। টেরিফ, শুল্ক, বিভিন্ন বাধা, বিভিন্ন ধরনের যে আমাদের সমস্যা, এই সমস্যাগুলি যদি সমাধান করে সরকার আমাদের পাশে দাঁড়ায়, আমরা যদি আগের মতো সেই উদ্যম নিয়ে কাজ করি, এই টেরিফের স্ট্রাকচার যেটা হলো সেটাতে আমরা লাভবান হতে পারবো বলে আমার বিশ্বাস। এক্সপোর্ট করার যে একটা পুরো সময় থাকে, এই সময়টা আমাদের অনেক বেশি, ভিয়েতনামের তুলনায় করতে গেলে অনেকটা দ্বিগুণ। এই দ্বিগুণটাকে কমিয়ে আনতে পারা এবং অন্যান্য বাধা বিপত্তিগুলি যদি আমরা সরাতে পারি, সরকার যদি বিভিন্ন নীতিগত সহায়তা আমাদেরকে দেয়, তাহলে হয়তো আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারবো এবং এটা রাইট টাইম টু অ্যাড্রেস দি প্রবলেম। শিল্প মালিকরা বলছেন, এমন সুযোগ সব সময় আসে না, তাই বৈশ্বিক ক্রেতাদের সাথে আলাপ করে ক্রেতা আকর্ষণের মোক্ষম সুযোগ এখনই। নতুন করে ক্রয় আদেশ বাড়লে বন্ধ পোশাক কারখানা চালুর পাশাপাশি কর্মসংস্থান তৈরিরও সম্ভাবনা বাড়বে। কোয়ালিটি বলেন, প্রোডাক্টিভিটি বলেন, আপনার টেকনোলজি বলেন, যে জায়গায় বাংলাদেশ আসছে সেটা বাংলাদেশ 1 নম্বর। সমসাময়িক যে সমস্যাগুলো আছে অভ্যন্তরীণ, এইগুলোকে যদি আরও বেশিভাবে যদি আমরা যদি অ্যাড্রেস করতে পারি এবং পলিসিগতভাবে আমরা যদি সাপোর্ট পাই, তাহলে বাংলাদেশে এই গার্মেন্টস শিল্পের প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা শতভাগ। তবে চ্যালেঞ্জও কম নয়। বাংলাদেশের উপর আরোপিত 20% শুল্কের ভার কমাতে দামও কমানোর দাবি তুলবে আন্তর্জাতিক ক্রেতারা। এই অবস্থায় বৈশ্বিক পোশাকের বাজারে শক্ত অবস্থান তৈরি করতে দ্রুত ব্যবসায়ীদের সাথে সরকারের আলোচনা ও নীতি নির্ধারণের দাবি বিজিএমইএ নেতাদের।
বিজিএমই এর সমীক্ষা অনুযায়ী বিভিন্ন গার্মেন্টসের মালিকদের সাথে কথা বলে আমরা দেখছি চায়নার অনেক অর্ডার আসতেছে এফওসি ভিত্তিতে। তো এই এফওসিটাকে যদি ওপেন করে দেওয়া হয় কোনো ব্যারিয়ার না দিয়ে, কারণ এটার সাথে তো আমার ব্যাক টু ব্যাক করতে হচ্ছে না, আমার কোনো আপনার কোনো এলসির কোনো ইনভলভমেন্ট থাকছে না, তাহলে কিন্তু আমি সহজভাবে আমি অর্ডারগুলো নিতে পারছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই সুযোগগুলো যদি কাজে লাগাই তাহলে আলহামদুলিল্লাহ আমাদের অনেকাংশে আমরা এগিয়ে যাব। গেল অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় $48 বিলিয়ন। উদ্যোক্তারা বলছেন নতুন বাজারের সম্ভাবনা কাজে লাগাতে পারলে রপ্তানি আয় $10 থেকে $20 বিলিয়ন বাড়ানো সম্ভব। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি হয় সম্পূর্ণ হাস্যকর, না হয় আলোচনার কৌশল বলছেন বিশ্লেষকরা। সতর্ক করে বলছেন আমদানি শুল্কের প্রভাব পড়বে মার্কিন বাণিজ্যে। শুল্ক পূর্ণ কার্যকর হলে 2-3 মাসের মধ্যেই বাড়তি দ্রব্যমূল্য দেখবে মার্কিন জনগণ। এরই মধ্যে নেতিবাচক প্রভাব দেখছে মার্কিন পুঁজি ও শ্রমবাজার। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। বাণিজ্যিক মিত্র দেশগুলোর রপ্তানি পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোটা অঙ্কের শুল্ক আরোপের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বড় ধরনের দরপতনের মুখে বিশ্ব পুঁজিবাজার। শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সাথে ভালো একটি চুক্তি বের করে আনার চেষ্টায় ব্যস্ত বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান। Well, in some ways, I'm not surprised because the president likes to keep people on their toes, keep countries guessing as to what is likely to happen next. It's also putting pressure on those countries that have yet to sign a trade agreement that there will be consequences if they don't. 1930 সালের পর সর্বোচ্চ শুল্ক আরোপ করে বৈশ্বিক অর্থনীতি পুনর্গঠনে এগিয়ে যাচ্ছেন বিশ্বের শীর্ষ অর্থনীতির প্রেসিডেন্ট। 39% শুল্কে স্তম্ভিত সুইজারল্যান্ড, 25% হারে শুল্ক চেপে বসায় উদ্বিগ্ন ভারত। নতুন শুল্ক হার অনুযায়ী প্রতিবেশী কানাডার অনেক পণ্যে 35%, ব্রাজিলের ওপর 50%, তাইওয়ানের ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বড় বড় বাণিজ্যিক অংশীদার এবং বিশ্ব রাজনীতিতে মিত্র এসব দেশই শুল্ক কমানোর লক্ষ্যে আলোচনার আহ্বান জানাচ্ছে। নতুন এসব শুল্ক হারে অস্থির, অনিশ্চিত বিশ্ববাজার। শুল্ক বসছে জানা গেল অস্পষ্ট, সংশ্লিষ্ট অনেক বিষয় ও বিস্তারিত পরিকল্পনা। হোয়াইট হাউসের তথ্য, 7 অগস্ট থেকে কার্যকর হবে নতুন শুল্ক। বিশ্লেষকরা ট্রাম্পের এই আগ্রাসী শুল্ক নীতিকে হয় সম্পূর্ণ হাস্যকর, না হয় ধরে নিচ্ছেন আলোচনার কৌশল হিসেবে। It's a completely ridiculous economic policy, but I would have said that yesterday. He delayed the actual implementation until August 7th. So some countries will probably come in and do deals with him and get slightly lower rates than the ones it'll mainly affect U.S. trade, and it will increase the price on an average basis when these are fully implemented, and that takes time. ট্রাম্পের নজিরবিহীন সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে ধাক্কা খেয়েছে মার্কিন পুঁজিবাজারও। একই সঙ্গে গেল কমাসে প্রত্যাশার চেয়ে কম কর্মসংস্থানের তথ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়, যা মার্কিন শ্রমবাজারে ধীর গতির আভাস। ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের নতুন বাণিজ্য নীতি আত্মঘাতী হবে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য। নুজহাত কামাল, এখন বিশ্ব। 29% থেকে কমিয়ে 19% আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের তৈরি পোশাক খাতের সঙ্গে জড়িতদের একাংশ। যদিও ওয়াশিংটনের শুল্ক নীতির কারণে দেশটিতে নিত্যপণ্যের দাম কিছুটা বাড়তে পারে এমন শঙ্কা ব্যবসায়ী নেতাদের। 2024 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে $410 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে পাকিস্তান। ট্রাম্পের শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রে পোশাকের বাজার ধরে রাখা নিয়ে স্থানীয় ব্যবসায়ী নেতাদের মধ্যে যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, নতুন শুল্ক হার ঘোষণার পর কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন তারা। গার্মেন্টস মালিকরা মনে করেন নতুন শুল্ক হার শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো পোশাক রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া ভারতের উপর আরোপ করা 25% আমদানি শুল্ক বাড়তি কিছুটা উৎসাহ যোগাচ্ছে ইসলামাবাদকে। তবে ওয়াশিংটনের শুল্ক নীতির প্রভাবে পাকিস্তানের নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
অতিবৃষ্টিতে বগুড়ার ঢাকা রংপুর মহাসড়কের বনানী এলাকায় সড়কের উপরে 3টি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এই ঘটনায় বগুড়ার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার বনানী এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, জানাবেন যে বৈদ্যুতিক খুঁটি অপসারণ করা হয়েছে কিনা, বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক কখন হতে পারে, বিদ্যুৎ বিভাগ কি বলছে? শাফিন, এই যে বনানী এলাকায় একটি খুঁটি পড়ে যায়, সেই খুঁটির সাথে তারের যে সংযোগ থাকে সেই কারণে আরও 3টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে 4টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি খুঁটি মহাসড়কের পাশেই পড়ে যায় এবং সেই কারণেই সেই তার একেবারে মহাসড়কের মাঝামাঝি থাকার কারণে যান চলাচল ব্যাহত হয়। যান চলাচল সকাল থেকেই যান চলাচল বন্ধ ছিল। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ওয়াবদার যে খুঁটিগুলো পড়ে গেছে, এখানে তাদের কর্মীরা এসেছেন এবং সেই তার অপসারণ এরই মধ্যে শেষ হয়েছে। 10 মিনিট আগে তার অপসারণ শেষ হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। এবং এই যে তারগুলো অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হলেও যে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হচ্ছে বাসাবাড়ি এবং কলকারখানাগুলোতে, সেই সংযোগ দিতে তাদের আরও কিছুটা সময় লেগে যাবে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে একটি খুঁটি একেবারে সড়কের উপর পড়ে রয়েছে এবং আরও 3টি খুঁটি হেলে রয়েছে। একটি খুঁটি বাড়ির উপর পড়েছে একটি। তবে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এই যে লাইনটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে আছে, এটি হচ্ছে 33,000 ভোল্টের লাইন। এই আশপাশের যে কলকারখানা এবং বগুড়ার দক্ষিণ অংশের যে ঘরবাড়িগুলো রয়েছে, সেই ঘরবাড়িগুলোতে এখন একেবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা ওয়াবদার লোকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই খুঁটিগুলো স্বাভাবিক করতে, খুঁটিগুলো দিয়ে বিদ্যুৎ সঞ্চালন করতে তাদের কয়েকদিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। আর আমি একটু জানিয়ে রাখি যে বগুড়াতে এই মাসে এবং গত মাসে বেশ বৃষ্টি হয়েছে। তবে গত রাতে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পরিমাণটা খুব বেশি। গেল রাত 3টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত 98.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু মাটি নরম হয়ে যাওয়ার কারণে বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। এছাড়া আমরা আরও যে ঘটনাটি শুনেছি, আরও একটি দুঃখজনক একটি ঘটনা রয়েছে ফুলতলাতেই। এখান থেকে ঠিক 1 কিলোমিটার পাশেই একটি ঘটনা ঘটেছে যে মাটির একটি ঘর, সেই ঘরের দেয়াল ধসে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই যে এখন এইরকম যে ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো আসলে বৃষ্টিপাতের কারণে। শুধুমাত্র এই রকম দুর্ঘটনা নয়, বগুড়াবাসী বৃষ্টির কারণে বিভিন্নভাবে ভোগান্তিতে রয়েছে। বগুড়ায় যে রাস্তাঘাটগুলো রয়েছে পৌর এলাকার, এই রাস্তাঘাটগুলো খানাখন্দে ভরা, সেখানে পানি জমে যানবাহনগুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, সেই সাথে জলাবদ্ধতাও রয়েছে। বগুড়ায় যে পরিমাণ জলাবদ্ধতা রয়েছে তাতে দুঃসহ হয়ে উঠেছে মানুষের চলাচল। এই ছিল আমার কাছে বগুড়া থেকে বৃষ্টিপাত এবং এই দুর্ঘটনাগুলোর সব শেষ খবর। রাজীব সেলিম যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে। এদিকে নাটোরের চিনিকলের নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। কয়েক লাখ টাকার যন্ত্রাংশ লুটের অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, জানাবেন যে এই দুর্ঘটনা বা এই ডাকাতির ঘটনায় যারা জড়িত তাদেরকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে কিনা, যারা ভুক্তভোগী তাদের ভাষ্য ডাকাতি কিভাবে হলো? শাফিন, কিছুক্ষণ আগে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন তিনি এই কারখানাটি পরিদর্শন করেছেন। নাটোর চিনিকলের যে কারখানাটি রয়েছে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই কারখানার কারা জড়িত থাকতে পারে বা কেউ জড়িত থাকতে পারে সেই সন্দেহে কিন্তু ইতিমধ্যে যে নিরাপত্তা পুলিশ যে সিসি ক্যামেরা যে ফুটেজ সেটি কিন্তু তারা সংগ্রহ করেছেন। তো ইতিমধ্যে বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কাজ করছেন এই ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটনে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যেহেতু সুগার মিলের এখানে লোহা লক্করের পরিমাণটা বেশি থাকে, তবে এখানে যে ওয়ার্কশপ রয়েছে এবং এই ওয়ার্কশপ সহ 3টি সেকশনে কিন্তু সবচেয়ে বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। এখানে তামার তার এবং রোলার মেশিন সহ যে বিভিন্ন ভারী যন্ত্রাংশ রয়েছে সেটি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং আগামী নভেম্বরে কিন্তু এই সুগার মিল চালু হওয়ার কথা ছিল, অর্থাৎ আকমারের। কিন্তু এই মাস 2-3 আগে এমন ঘটনা কিন্তু এখানকার যারা কর্মচারীরা রয়েছেন তারা বেশ অবাক হয়েছেন এবং রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানে এমন ধরনের ঘটনা ঘটতে পারে বলে তাদের এটি ধারণার বাইরে।
আমরা সুগার মিলের এমডি আখলাক হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখান থেকে কি কি ডাকাতি হয়েছে, সেই ডাকাতির যে মালামাল সেটি তারা তালিকা করছে এবং তালিকা করার পরে হয়তো কি পরিমাণ ক্ষতির পরিমাণ হয়েছে সেটি তারা জানাতে পারবেন। তবে আমরা যেটি জানতে পেরেছি বিভিন্ন মাধ্যম থেকে, সেটি বলছে হয়তো এটি কোটি টাকার উপরে ছাড়িয়ে যাবে এই মালামাল চুরির ঘটনা, এবং কারা এর সাথে জড়িত সেটি কিন্তু পুলিশ ব্যবস্থা নেওয়ার জন্য বেশ তৎপর শুরু করেছে। শাপিন, এই ছিল আমার কাছে সবশেষ খবর। নাটোর থেকে সহকর্মী মাহবুব হোসেন জানাচ্ছিলেন দুর্ধর্ষ ডাকাতির ঘটনার সম্পর্কে সবশেষ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাসুদপুর সীমান্তে পদ্মা নদী থেকে 2 বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি তাদের নির্যাতন করে হত্যা করেছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, জানাবেন যে এই 2টি মরদেহ উদ্ধারের পরে পুলিশ বা বিজিবি আপনাদেরকে কোনো কিছু তথ্য জানিয়েছে কিনা? শাফিন, গত বৃহস্পতিবার থেকে এই 2 জন মূলত নিখোঁজ ছিলেন। মাসুদপুর সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন, সে সময় থেকে মূলত এই 2 জন ব্যক্তি নিখোঁজ ছিলেন। তারা নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের লোকজন আসলে তাদেরকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেছেন। গতকাল বিকাল 3টার দিকে এদেরকে পদ্মা নদীতে পাওয়া যায় বাতাস মোড় এলাকায়। তখন থেকেই মূলত এই মাসুদপুর সীমান্তের যে সীমান্ত পারের বাসিন্দারা আছেন তারা মূলত আতঙ্কিত রয়েছেন। তারপরে পুলিশ গিয়ে মূলত এই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন আসলে ময়নাতদন্তের পরে বলা যাবে এই মৃত্যুর কারণ। তবে স্থানীয়দের দাবি বিএসএফ তাদের তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে, বিভিন্ন নির্যাতন করে। স্থানীয়রা আরও বলছেন যে আগে এই মানুষগুলোকে তারা গুলি করে হত্যা করতে, এখন বিভিন্নভাবে নির্যাতন করেন এবং স্পিড বোর্ডের যে ধাক্কা এটি দিয়ে হত্যা করতে পারেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়রা বলছেন বিএসএফ মূলত কৌশল পরিবর্তন করে এভাবে বাংলাদেশিদের হত্যা করছেন। আপনাকে জানিয়ে রাখি শাফিন, গত 4 দিনে 3 জনের মরদেহ উদ্ধার করেছে এখানকার পুলিশ। গত বৃহস্পতিবারেও কিন্তু গোদাগাড়ি পয়েন্টে আরও একজনের এরকম ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা বলছেন দ্রুত এই সীমান্ত হত্যা বন্ধ করে তাদেরকে তাদের স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে দেওয়ার কথা বলছেন এবং তারা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন, জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন দ্রুতই যেন এর সমাধান হয়, সীমান্ত হত্যা বন্ধ হয়। শাফিন, এই ছিল চাঁপাইনবাবগঞ্জের আমার কাছে সর্বশেষ খবর। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহান মাহমুদ। জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য রিক্সা মিছিলের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জেলায় কি কি আয়োজন থাকছে জানাবেন? শাফিন, আজকে 3 আগস্ট আপনি নিশ্চয়ই জানবেন 2024 সালে গণঅভ্যুত্থানের আজকে যে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে কিন্তু সমন্বয়করা তৎকালীন যিনি সরকার ছিলেন তাকে তার পদত্যাগের 1 দফা দাবিতে কিন্তু আন্দোলন গড়ে উঠেছিল এবং আজকের এই দিনটিতে যে ময়মনসিংহ জেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তর অত্যন্ত ব্যতিক্রমী একটি আয়োজন করেছেন। রিক্সা মিছিল, মূলত জুলাই পুনর্জাগরণ নামে এই রিক্সা মিছিলটি আয়োজন করা হয়েছে। এখানে অর্ধশত রিক্সা চালক রয়েছেন, জুলাইয়ে যারা যোদ্ধা ছিলেন তারা রয়েছেন, পাশাপাশি যুব উন্নয়নের সাথে যারা জড়িত তারাও রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এক ঝাঁক রিক্সা চালক এবং যারা এই জুলাইয়ের আন্দোলনের সাথে জড়িত তারাও এখানে রয়েছেন। মূলত যে বিষয়টি বলা হচ্ছে যে এই আন্দোলনটি কেবলমাত্র যে ছাত্ররা করেছে তা না, এখানে কৃষক, শ্রমিক, রিক্সা চালক থেকে শুরু করে সব মানুষের একটি অংশগ্রহণ রয়েছে এবং সেই জায়গা থেকে আসলে প্রশাসন এই চিন্তা করেছেন যে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন সময় জুলাই গণঅভ্যুত্থানে কিভাবে আসলে একজন রিক্সা চালক আহত জুলাই যোদ্ধাদের কিভাবে তারা হাসপাতাল নিয়েছে, নিহতদের কিভাবে তারা জীবনের ঝুঁকি নিয়ে আসলে বিভিন্ন সময় তারা গন্তব্যে পৌঁছেছেন, হাসপাতাল নিয়ে গেছেন। সেই আত্মত্যাগটি বা সেই আত্মদানটি স্মরণ করার জন্য প্রশাসনের এই ব্যতিক্রমী আয়োজন এবং যুব উন্নয়ন অধিদপ্তর এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু আসলে এখানে অর্ধশত যারা রিক্সা চালক রয়েছেন শহরের তাদেরকে এখানে এনেছেন এবং তাদেরকে এই সম্মানটুকু তারা জানাচ্ছেন নানানভাবে আসলে নানান বিষয় দিক বিবেচনা করে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি রিক্সাতেই আসলে যারা এই রিক্সা চালকরা রয়েছেন তারাও আসলে এই বিষয়টিকে, আমরা অনেক রিক্সা চালকের সঙ্গে কথা বলেছিলাম ময়মনসিংহে সেই সময় জুলাই আন্দোলনে তারা দেখেছিলেন যে কীভাবে কারফিউ উপেক্ষা করে
করে এই রিক্সা নিয়ে তারা জীবিকার তাগিদে বেরিয়েছিলেন এবং সেই সময় যারা আহত ছিলেন কীভাবে অনেক নানান প্রশাসনের বা আইনশৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে তারা সেই যে জুলাইয়ের যে আহত ছিলেন তাদেরকে কীভাবে হাসপাতালে নিয়েছিলেন। সুতরাং এই জুলাইটাকে মূলত গুরুত্ব দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে কৃষক, শ্রমিক, মজুর এবং ছাত্র জনতা সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আসলে এই জুলাই মাসটাকে আসলে উদযাপন করা হয়েছে। এবং এখন যেহেতু আগস্ট চলছে, সামনে 5 আগস্ট রয়েছে, সুতরাং সব বিষয়টি বিবেচনা করে আজকের এই রিক্সা মিছিল সব মিলিয়ে এই ছিল শাফিন আমার কাছে ময়মনসিংহ থেকে রিক্সা মিছিলের সর্বশেষ খবর। জুলাই পুনর্জাগরণ আয়োজনে ময়মনসিংহের রিক্সা মিছিলের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ঝালকাঠিতে বৈধতার তোয়াক্কা না করেই রাস্তায় চলছে শত শত ব্যাটারি চালিত অটোরিকশা। শহরে বৈধ যানবাহনের সংখ্যা মাত্র 1350টি হলেও রাস্তায় চলাচল করছে এর চেয়ে দ্বিগুণেরও বেশি অবৈধ যান। এতে তৈরি হচ্ছে তীব্র যানজট ও ভোগান্তি। পৌর কর্তৃপক্ষ বলছে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে বিস্তারিত দেখছেন আলামিন তালুকদারের প্রতিবেদনে। ঝালকাঠির ব্যস্ততম সড়কে দিনভর চলছে লাইসেন্স ও প্রশিক্ষণ ছাড়াই অসংখ্য ব্যাটারি চালিত অটোরিকশা। পৌরসভার তথ্য অনুযায়ী ঝালকাঠি শহরে বৈধ ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 1350টি। তবে রাস্তায় চলাচল করছে 3000-এর বেশি যানবাহন, যার বড় অংশই অবৈধ বা মেয়াদোত্তীর্ণ। ব্যাটারি চালিত অটোরিকশা চালকের নেই কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স কিংবা প্রশিক্ষণ। ফলে নিয়ন্ত্রণহীনভাবে রাস্তায় নামা এসব যান প্রতিদিনই বাড়িয়ে তুলছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, শহরের রাস্তায় অবৈধ অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি নেই। তাদের দাবি, নিয়মিত অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন চালক ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সমস্যার সমাধান হবে না। যারা অবৈধভাবে আছেন, যারা অটো অবৈধভাবে চালাইতেছে, তাদেরকে বাজেয়াপ্ত করা হোক। অযোগ্য অদক্ষ চালকেরা এই অটোরিকশাগুলো নিয়ে যত্রতত্র যানজটের সৃষ্টি করে। আমাদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিয়ে যে চলাচল করতে হয়। কাগজপত্র আমার সব দেওয়া, কিন্তু লাইসেন্স দেয় না পৌরসভা। লাইসেন্স দিয়েছে পৌরসভা 500, কিন্তু গাড়ি চলতে আছে 2000। ঠিক আছে, এইগুলো অনেকটা যানজট সৃষ্টি হয়। পৌর প্রশাসক জানান, বর্তমানে অভিযান কিছুটা শিথিল থাকায় শহরে অটোরিকশার সংখ্যা কিছুটা বেড়েছে। তবে যেসব যানবাহনের রেজিস্ট্রেশন নেই সেগুলো জব্দ করতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। অভিযান একটু শিথিলভাবে পরিচালনা করছি, তারপরও আমরা প্রতি সপ্তাহে এক বা একাধিক দিন আমরা অভিযান পরিচালনা করি এবং আমাদের বর্ষা মৌসুম শেষ হলে আমরা এই ব্যাপারে আরও কঠোর অবস্থান গ্রহণ করব। অবৈধ ও মেয়াদোত্তীর্ণ অটোরিকশার দৌরাত্ম্য থামাতে মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালানো হলেও আসল সমস্যা থেকেই যাচ্ছে। অবৈধ ও মেয়াদোত্তীর্ণ অটোরিকশা ঝালকাঠি শহরে বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি আর যানজট। ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ চালকসহ সাধারণ মানুষ। অবৈধ অটোরিকশা বন্ধে নিয়মিত নজরদারি আর কঠোর ব্যবস্থা চান সবাই। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দেওয়ার আগ পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে না হামাস। মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের প্রস্তাবের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির নেতারা। গাজায় অস্ত্রবিরতি কার্যকরে ইসরায়েলের পক্ষ থেকে বারবার অস্ত্র সমর্পণের শর্ত দেয়া হলেও তা প্রত্যাখ্যান করে আসছে হামাস। ফ্রান্স ও কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর সৌদি সরকারও হামাসকে অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছে। গেল সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল হামাসের পরোক্ষ আলোচনায় ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে সফরের ঘোষণা দেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। শনিবার ইসরায়েলের হোস্টেজ স্কোয়ারে জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এমন এক সময়ে ইসরায়েল সফরে গেলেন উইটকফ যখন গাজায় ত্রাণ সরবরাহ অচল করে রাখায় নেতানিয়াহু প্রশাসনের উপরে চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহল। গুরুতর অপরাধের সঙ্গে জড়িত অবৈধ অভিবাসীদের তৃতীয় কোনো দেশের স্থানান্তর করা ছাড়া আর কোনো বিকল্প নেই ট্রাম্প প্রশাসনের। মার্কিন কর্মকর্তারা এমন মন্তব্য করলেও দেখা যাচ্ছে কয়েক সপ্তাহের নোটিশে এমন 5 অভিবাসীকে কূটনৈতিক বল প্রয়োগ করে নিজ দেশেই ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত।
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী কোনো অভিবাসী গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাকে তৃতীয় কোনো দেশে স্থানান্তর করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই ট্রাম্প প্রশাসনের। ওয়াশিংটনের এমন ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করেছেন অভিবাসী আইন বিশেষজ্ঞরা। যদিও জবাবে মার্কিন কর্মকর্তাদের দাবি, অপরাধের সঙ্গে জড়িত কোনো অভিবাসীকে ফেরত নিতে চায় না তার নিজের দেশই। ট্রাম্প প্রশাসনের এই ব্যাখ্যা যে সঠিক নয় তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সেখানে বলা হচ্ছে, কয়েক সপ্তাহের নোটিসে এমন অন্তত 5 জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আর অপরাধের সঙ্গে জড়িত যেসব অভিবাসীকে দক্ষিণ সুদান ও ইসোয়াতিনিতে স্থানান্তর করা হয়েছে তাদের নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির এই উদ্যোগকে চ্যালেঞ্জ করে বিশ্লেষকরা বলছেন, অপরাধের সঙ্গে জড়িত থাকার পরও অবৈধ কোনো অভিবাসীকে তৃতীয় দেশে স্থানান্তর একেবারেই মানবিক সিদ্ধান্ত নয়। পাশাপাশি তারা আরও মনে করেন, তৃতীয় দেশের ভীতি দেখিয়ে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের একটি কড়া বার্তা দিতে চায়। Mostly about communicating to people who don't have status and even people who do have status that the immigration enforcement in this administration is going to be extremely strict. রয়টার্স আরও বলছে, গেল মে মাসে 5 জন অবৈধ অভিবাসীকে লিবিয়ায় পাঠানোর হুমকি দেয়া হলেও কয়েক সপ্তাহ পর তাদের কোন প্রক্রিয়ায় নিজ দেশে ফেরত পাঠানো হলো তা পরিষ্কার করেনি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্প প্রশাসনের এই দ্বিচারিতা ইঙ্গিত করে অবৈধ অভিবাসী বিতরণে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন বাণিজ্য শেষ করবো, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। দুপুরে শাহবাগে ছাত্রদল ও বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ। বিভিন্ন সড়কে যান চলাচলে বিধিনিষেধ বিএনপির। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী মামুনকে, সাক্ষ্য দেবেন জুলাই আহতরাও। জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসে ছাত্র সংগঠনগুলো। জুলুম নির্যাতন ঠেকিয়ে আন্দোলনকে নিয়ে যায় চূড়ান্ত লক্ষ্যে। মার্কিন শুল্ক চাপে তৈরি পোশাকের ক্রয়াদেশ চীন থেকে সরে আসছে বাংলাদেশে। সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ীরা চান নীতি সহায়তা। এ ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/echontv।